আমরা যে পার্কটাতে এসেছি এটা বুখারেস্টের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখানে প্রচুর মানুষ আসে। এই পার্কে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছিল এখানে বিভিন্ন আবক্ষ মূর্তি রাখা আছে। যেমন আমরা দেখলাম প্রথমে যখন শুরু করলাম তখন দেখলাম যে মার্ক টুয়েনের আবক্ষ মূর্তি, তারপরে মাইকেল জ্যাকসন, টলস্টয়, এবং এখানে মানে আরও যাদের আবক্ষ মূর্তি বের করার চেষ্টা করছি। এখানে এই যে পার্কের ভিতরে এই ধরনের মূর্তি বা আবক্ষ মূর্তি রাখার একটাই কারণ, এখানে যারা নিয়মিত আসেন, সেটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের আবক্ষ মূর্তি দেখার মাধ্যমে আবার নতুন করে তাদেরকে মনে করে রাখা বা মনে করার একটা যে বিষয়টা আছে, বা যারা জানে না তখন হঠাৎ করে এই মূর্তির সামনে দাঁড়াবে, দাঁড়ায় চিন্তা। যেমন এইখানে ফরাসি বিখ্যাত ফিলোসফার, লেখক এবং ফরাসি বিপ্লবের অন্যতম তাত্ত্বিক ভিক্টর হুগোর একটি আবক্ষ মূর্তি রাখা আছে। তো আমি যেহেতু ফরাসি দেশে থাকি, প্যারিসে থাকি, তো সে কারণে এই যে ভিক্টর হুগোর এই আবক্ষ মূর্তিটা দেখে আমার কিন্তু আবেগতাড়িত হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে। ইউরোপের এই দেশগুলো, সব দেশগুলো আসলে, আমি জানি না স্থাপনাটা নতুন হয়েছে কিনা বা এটা কমিউনিস্ট রেজিমের সময় ছিল কিনা, এই তথ্যটা আমার নেই, কিন্তু এই যে আবক্ষ মূর্তিগুলো দেওয়ার মাধ্যমে সবাই জানতে পারছে যে পৃথিবীর বিখ্যাত দার্শনিক, কবি, শিল্পী, সাহিত্যিকদেরকে এই পার্কে আবক্ষ মূর্তির মাধ্যমে বিখ্যাত বিখ্যাত মানুষদের আবক্ষ। আমি আবার সামনে আরেকটিতে যাচ্ছি। এখানে এল কারাগেল, তার আবক্ষ মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি এবং তার সম্পর্কে আমরা জানি যে উনি একজন তাত্ত্বিক ছিলেন। আজকে প্রচণ্ড গরম, আজকে বুখারেস্টে 32। তো পার্কে যখন আসলাম তখন দেখলাম যে মোটামুটি একটা স্নিগ্ধ পরিবেশ। আজকে গরম বলে আমরা পার্কের দিকে ঘুরতে বেরিয়েছি যে কিছুটা স্বস্তি আমরা যাতে পাই। এখানে যারা আসে পার্কে বেড়াতে কিংবা বৈকালিক বা সকালের ভ্রমণে, তারা এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য এবং এখানকার যে পরিবেশ সেটাকে উপভোগ করে। আমাদের বাংলাদেশে রমনা পার্ক একটা ছোট্ট, ঢাকা শহরের ভিতরে একটা ছোট্ট পার্ক। আমার ধারণা এই পার্কটি 10 গুণ বেশি বড় হবে রমনা পার্কের থেকে। এবং এরকম পার্ক যে একটা আছে তা না, বুখারেস্টে অনেক আছে। তো একটি শহরের ভেতরে একটি পার্ক থাকা মানে একটি অক্সিজেনের উৎপাদন কেন্দ্র হিসেবে আমরা দেখতে পারি। এবং এই যে রমনা পার্ক বা আমাদের এই ধরনের পার্কগুলো যদি আমরা ঢাকা শহরে করতে পারি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, এবং এই ধরনের যদি আমরা আবক্ষ মূর্তি বিভিন্ন দার্শনিক কবি শিল্পীদের রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এবং যে প্রজন্ম এখনও জানে না যে এই ধরনের শিল্পী সাহিত্যিক বা বিশ্ব ইতিহাসের সাথে যারা যুক্ত, সাহিত্যের সাথে যুক্ত, তারা এখানে মিউজিশিয়ান বেটোভেনের আবক্ষ মূর্তি আমরা দেখতে পাই। সম্পর্কে আসলে বলার কিছু নেই। বেটোভেন শোনে নেই পৃথিবীর কোনো মানুষ পৃথিবীতে নাই, কারণ কোনো না কোনোভাবে বেটোভেনের মূর্ছনা সারা পৃথিবীর মানুষের মননে, চিন্তায় প্রভাব ফেলেছে। এখানে একটা লেকও আছে। আজকে যেহেতু খুব গরম, ওরা ফোয়ারাটা ছেড়েছে, না হলে আমাদের সামনে যে আবক্ষ মূর্তিটা দেখতে পাচ্ছি এটা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আসলে কি বলবো, আমাদের বিশ্ব সাহিত্যের ইতিহাস অন্যতম প্রধানতম ব্যক্তিত্ব শেক্সপিয়ার। এখানে যারাই আসবে
এই শ্রদ্ধা আবার স্মরণ করে নেওয়া এই সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন একটি অনন্য চিন্তা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে লেক আছে, আমরা লেকটা খোঁজার চেষ্টা করছি, এরপরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ পার্কটা এত বড় হেঁটে শেষ করা যাবে না। এবং এখানে নানা ধরনের গাছগাছালি এবং এই পুরো পার্কের ভিতরে যে কি পরিমাণে পাখি আছে আমরা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমরা কিন্তু শুনতে পাচ্ছি পাখির কলকাকলি। অনেক পাখির আবাসস্থল এই পার্কটি। আজকে এখানে ওয়ার্কিং ডে, আমরা দুপুরের দিকে এসেছি বলে হয়তো বা মানুষজনের উপস্থিতি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু যখন প্রচুর মানুষ এখানে আসে, একত্রিত হয়, তখন তারা এই সময়গুলো প্রকৃতির সাথে বিনিময় করে নেয়। সামনে লেক দেখতে পাচ্ছি, আমার খুব সম্ভবত লেকের ওই পারে এই দেশের এবং পৃথিবীর সর্ববৃহৎ যে ভবনটি সেটি হয়তো বা দাঁড়িয়ে আছে। আমরা ওই স্থান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এবং ওই ভবনটিকে বলা হয় যে নিকোলাই চাউশেস্কু প্রায় 30,000 মানুষকে তাদের স্থান ত্যাগ করতে, অর্থাৎ আবাসস্থল ত্যাগ করতে বাধ্য করেছিল এই ভবনটি নির্মাণের জন্য। এবং পরবর্তীতে এটাকে এখানকার মর্যাদার ভবন হিসাবে দেখা হয়, কারণ পৃথিবীর সবচেয়ে ভারী এবং বৃহৎ প্রশাসনিক ভবন হিসাবে এটা বহুলভাবে পরিচিত। আমরা সামনে লেকটি দেখতে পাচ্ছি, এটা অনেক বড় লেক, অনেকটা নদীর মতন এর গঠন, খুব স্নিগ্ধ শান্ত। বলছিলাম যে নিকোলাই চাউশেস্কু তার শাসনামলে উন্নয়ন দেখানোর জন্য বৃহৎ ভবনগুলোকে জনগণের সামনে তথাকথিত উন্নয়নকে সামনে নিয়ে আসার জন্য এই ধরনের মেগা প্রজেক্টগুলো নিতে থাকে। এটা মূলত সে নর্থ কোরিয়াতে যখন সে ভ্রমণ করে, নর্থ কোরিয়াতে ভ্রমণ করার সময় দেখতে পায় তৎকালীন নর্থ কোরিয়ার যে ডিক্টেটর তা সে বিভিন্ন ধরনের ভবন নির্মাণের মাধ্যমে জনগণের কাছে একটা বোকা উন্নয়ন দেখাতে পেরেছিল। এবং এটাকে সে অভিজ্ঞতা হিসাবে পুঁজি করে পরবর্তীতে এই দেশে যখন ফেরত আসে, তখন সে এই ধরনের তথাকথিত উন্নয়ন দেখানোর মাধ্যমে জনগণকে বোকা বানিয়েছিল। প্রচুর মানুষ এখানে মারা গেছে এই ভবন নির্মাণের জন্য, এবং অনেক মানুষ তাদের বসতভিটা হারিয়েছে। তৎকালীন সমাজতান্ত্রিক দেশ হিসাবে পরিচিতি থাকলেও এখানকার অর্থনৈতিক কাঠামো সেভাবে ভালো ছিল না। মানুষের আয় রোজগার বলা যেতে পারে যে খুব যে ভালো ছিল তা না, কিন্তু সে তার নিজস্ব দাম্ভিকতা দেখানোর জন্য, তথাকথিত রোমানিয়ার ডিগনিটিকে দেখানোর জন্য সে এই ভবনটি নির্মাণ করে। আমরা লেকের পাড়ে চলে এসেছি। সাধারণ নৈসর্গিক দৃশ্য এখানে, যারা এখন আজকে যেহেতু অনেক গরম, রোমানিয়ানরা এখানে দুপুরের বিশ্রামের জন্য কিছুটা শীতল হতে এখানে এসেছে। আমরা কি ওইদিকে যাব? ওই সাইডে যাই, ওইখানে সুন্দর, ওখানে বসা যাবে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে বের হয়ে যেতে পারি আমরা। অসম্ভব সুন্দর একটি পার্ক। তো কি মা,
মধ্য দুপুরে এই গরম আবহাওয়ায় একটু বিশ্রামের জন্য এই পার্কটি আসলেই খুবই চমৎকার। দুপুরের দিকে সাধারণত পার্কগুলো খালি থাকলেও এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এসেছে এই পার্কে। রোমানিয়ানদের কথা বললে একটি কথা বলতে হয়, এরা কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি বা বন্ধু আচ্ছল। এখানে কারো কাছে কোনো উপকার চাইলে কিংবা কেউ যদি আগন্তুক হয়, কোনো সমস্যায় যদি মনে করে যে কোনো ডিরেকশনে বা কোনো তথ্য দরকার হয়, তাহলে সে সঙ্গে সঙ্গে সাহায্য করার চেষ্টা করে। একজন ছিপ ধরে মাছ ধরছে, এই লেকে নিশ্চয়ই অনেক মাছ আছে। আমি যেটা বলছিলাম যে এই পার্কটা ঘুরে দেখে একটা দিন সময় লেগে যাবে, এত বড়। আমরা কিছু অংশ হয়তো বা কভার করেছি হাঁটতে হাঁটতে। ছিপ ধরে মাছ মারছে এরা, খুব সম্ভবত বেশিরভাগই বা বৃদ্ধ, অর্থাৎ যারা অবসর গ্রহণ করেছেন তারা এখানে হয়তো বা মাছ মেরে সময় কাটায়। এই ভদ্রলোকের কতগুলো ছিপ ফেলেছে, 1 2 3 4 5 6টা। আমি জানি না উনি মাছ পেয়েছেন কিনা। হয়তো বা ওই ব্যাগটার ভেতরে মাছ রাখা আছে, মাছের আধার দিয়েছে এবং সে দূরে ছুঁড়ে মারল, অনেক দূরে যে পড়েছে। চমৎকার আয়োজন, এবং সে এখানে একটি বসার টুল এবং নিজের খাবারের আয়োজনও রেখেছে, যাতে করে সারাদিন মাছ যখন মারবে তখন ধীরে ধীরে অল্প অল্প করে এই খাবারগুলো সারাদিনের জন্য খাবে। সে আরেকটি ছিপ নিয়েছে, এই ছিপে হয়তো বা মাছ উঠেছে কিনা জানি না, রিঅ্যারেঞ্জ করছে। অর্থাৎ মাছ মারার একটি কৌশল আছে, এটা কিন্তু একটা সবাই সহজে কিন্তু মাছ মারতে পারে না। Hello, excuse me. He has got any fish or no? English? Little bit. Okay, so he got a fish. Yes. Okay, every day. It's okay. Okay. তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, আসলে তারা বোধহয় ইংরেজি জানে না, যে কারণে আমার সাথে সেভাবে কথা বললো না। তো আমরা ধীরে ধীরে পার্ক থেকে বেরোনোর চেষ্টা করছি। এইটা একটা পার্কের ভিতরে মিউজিকের স্টেজ, অর্থাৎ এখানে অনেকগুলো চেয়ার রাখা আছে, তার মানে এখানে বিকেলের দিকে হয়তো বা উন্মুক্ত মঞ্চ হিসাবে ব্যবহৃত হয়, মিউজিক বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, আর এখানে বসে উপভোগ করে এখানে আগত বিভিন্ন অতিথি কিংবা নিয়মিত যারা এখানে শরীর চর্চা করে থাকে তারা হয়তো বা এখানে এসে এই মিউজিক্যাল পারফরমেন্সটা উপভোগ করে থাকে। এখানে ছোটো ছোটো স্টলগুলো আছে, যেখানে কেউ ইচ্ছে করলে কফি, চা বা স্ন্যাক্স কিছু খেতে পারে। এই ব্রিজ দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, এরকম অসংখ্য ব্রিজ আছে এর ভিতরে। এটি একটি কি চমৎকার ভাবে তারা একটি পার্কের ল্যান্ডস্কেপ তৈরি করেছে। পার্কের ভিতরে লেক আছে, উঁচু ঢিপি আছে, নানা ধরনের গাছ, বৈচিত্র্যময় ফুল,
এবং নানা ধরনের পাখিদের গুঞ্জন কলকাকলিতে মুখর করে রাখে এই জায়গাটি। আমরা এই লেকটি ধারাবাহিকভাবে চলে গেছে, কতদূর আমাদের জানা নেই। যেটা বলছিলাম, এখানেও অনেক আবক্ষ মূর্তি রয়েছে। এখানে একজনের মূর্তি আছে, কিন্তু এখানে নামকরণ নেই। দেখি এখানে নামকরণ আছে। কম্পোজিটর সিপ্রিয়ান পোরমোম্বেস্কিউ, আমার মনে হয় রোমানিয়ান কম্পোজিটর একজন, তাকে শ্রদ্ধা জানিয়ে এখানে একটি আবক্ষ মূর্তি আছে। এখানে একদম গাছগাছালির মাঝখানে ভেতরে সবার আবক্ষ মূর্তিগুলো দেওয়া আছে। খুঁজে বের করতে গেলে কিছুটা সময় প্রয়োজন হবে। এখানেও দেখা যাচ্ছে চিকোভস্কি, আমার মনে হয় এদের স্থানীয় কোনো দার্শনিক বা লেখক হবে। তো আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের ভেতরে এই পার্ক থেকে। আমার মনে হয় এদিক থেকে বের হয়ে যাওয়াটা আমাদের জন্য সুবিধা হবে। প্রচণ্ড রৌদ্র, আমরা এই রৌদ্র আসলে সহ্য করতে পারছি না। এখানে ইউরোপের অন্যান্য জায়গা থেকেও এখানে বেশি গরম অনুভব হয়, খুব সম্ভবত মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট এদের খুব কাছে থাকার কারণে। কারণ একেবারে এশিয়ার সাথে লাগোয়া বা কাছাকাছি দেশ, রোমানিয়া, বুলগেরিয়া বা এই ধরনের দেশগুলো, কিছুটা তো প্রভাব থাকবেই পরিবেশে। সামনে বেশ কয়েকটি মুখমণ্ডল দেখা যাচ্ছে, বিশাল বড় বড়, এবং প্রত্যেক মুখমণ্ডলের আদল কিন্তু ভিন্ন। আমার মনে হয় কোনো ব্যক্তিত্বদের শুধুমাত্র মুখ বা মুখমণ্ডলকে তারা মডেল হিসেবে ব্যবহার করে, এবং এর মাঝখানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা পতাকা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রোমানিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। বিশাল বড় বড়, আমি আমার হাত যদি রাখি তাহলে বুঝতে পারবেন যে কত বড়। এর কিন্তু মাথা গরম হয়ে গেছে রোদ্দুরে। এটা একটা বৈশিষ্ট্য না, চুল আছে এটা মনে হচ্ছে আর কি। রবার্ট স্কিউম্যান, লুক্সেমবার্গ, 1963-64। এখানে যারা আছে খুব সম্ভবত ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিত্বদের বা ইউরোপের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের, যেমন ইনি হচ্ছে ওয়াল্টার হলস্টেইন, স্টুটগার্ডের জার্মানির পলিটিশিয়ান এবং জার্মানির প্রখ্যাত একজন রাজনীতিবিদ। ইনি হচ্ছে কোনার্ড হারম্যান জোসেফ আডনিয়ার, একসময় জার্মান চ্যান্সেলর ছিল বলে এখানে লেখা আছে। পল হেনরি স্পাক, ইনি একজন বেলজিয়ান রাজনীতিবিদ। অর্থাৎ ইউরোপের বিভিন্ন বিখ্যাত তৎকালীন সময়ের বিখ্যাত রাজনীতিবিদদের আবক্ষ মূর্তি এখানে রাখা আছে। সেও বেলজিয়ামের পলিটিশিয়ান জেন রে, জোসেফ বেক, উনিও একজন পলিটিশিয়ান এবং উনি লুক্সেমবার্গ জন্মগ্রহণ করেছিলেন।
এরকম অনেকেরই আবক্ষ মূর্তিগুলো দিয়ে আছে। পিটার ওয়ার্নার, উনিও লুক্সেমবার্গের। আমার মনে হয় এখানে যাদের ছবিগুলো আছে অনেক পুরনো রাজনীতিবিদ এবং বিখ্যাত রাজনীতিবিদ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর রাজনীতি ব্যক্তিত্বরা। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি না যে সামনে কোনো পথ খোলা আছে কিনা বের হওয়ার, কিংবা এটা সেই সুনির্দিষ্ট পথ কিনা যেখান দিয়ে আমরা সেই বিখ্যাত পার্লামেন্টারি হাউস বা পৃথিবীর সবচেয়ে ভারী ভবনের দিকে আমরা যেতে পারি কিনা। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পার্কটা অসাধারণ। আমরা উপভোগ করলাম পার্কটাকে। আসলে কোথাও গেলে হেঁটে 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 যদি না দেখা যায় কোনো কিছু, তা না হলে যেটা হয় যে শুধুমাত্র গাড়ি বা ট্রেন, বাস, ট্রামে খুবই সুনির্দিষ্ট কিছু স্থাপনায় যদি আমরা ভ্রমণ করি, তাহলে আমরা পুরো রোমানিয়া বা যে কোনো জায়গায় কোনো স্থানগুলোকে আমরা সেভাবে খুঁজে পাবো না। অর্থাৎ আমাদের একটু হাঁটতে হবে এবং যদি ইতিহাসের খুব গভীরে যাওয়ার চেষ্টা করি, তাহলে ওই সেই অবস্থানগুলোর আশেপাশের পরিবেশটাও আমাদেরকে বিচার বা স্টাডি বা গবেষণার ভিতরে নিয়ে আসতে হবে।